আপনারা অনেকেই হয়তো চাঁদে জমি কেনার কথা শুনেছেন, যদিও অদূর ভবিষ্যতে কেউ চাঁদে বসবাস করতে পারবে কিনা এই গ্যারান্টি অন্তত আমি 2024 সালে দিতে পারছি না, কিন্তু মানুষ তারপরও চাঁদে জমি কিনছে। ঠিক একইভাবে অনেক কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে এমন এক অফিস তৈরির জন্য যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। 2023 সালের 20 নভেম্বর দ্য ক্লকওয়াইজ নামের একটি কোম্পানি এমন একটি অফিস লঞ্চ করে যেটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এমন একটি অফিস যেটা আপনি ঘরে বসেই করতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে এই অফিসের কোনো লোকেশন আপনি কখনোই খুঁজে পাবেন না, কারণ এই ধরনের অফিস বাস্তবে এক্সিস্ট করে না। বলছিলাম মেটাভার্সের একটি প্ল্যাটফর্মের কথা যেটার নাম দ্য ক্লকওয়াইজ ক্যাম্পাস। এটা এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে সশরীরে উপস্থিত না থেকেও মিটিং সহ অন্যান্য কাজ করা যাবে। অর্থাৎ দ্য ক্লকওয়াইজ ক্যাম্পাস একটি ভার্চুয়াল অফিস। যদিও এই অফিসটি রিয়েল না, কিন্তু এটা আপনাকে রিয়েল এক্সপিরিয়েন্স দেবে। ইন্টারনেটের এই যুগে মেটাভার্স একটি যুগান্তকারী ইনভেনশন। বিগত কয়েক বছর ধরে বড় বড় টেক কোম্পানিগুলো মেটাভার্স প্ল্যাটফর্ম তৈরির পিছনে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে। বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে তৈরি করা মেটাভার্স প্ল্যাটফর্মগুলোতে আপনি রিয়েল এক্সপিরিয়েন্স পাবেন। আপনি বিভিন্ন জিনিস চাইলে ছুঁতে পারবেন এবং বাস্তব অভিজ্ঞতা নিতে পারবেন। এই সুযোগটাকে কাজে লাগিয়ে বিভিন্ন কোম্পানি এখন মেটাভার্স তৈরি করার কথা চিন্তা করছে। অনেকেই মনে করছে মেটাভার্স হতে যাচ্ছে ভবিষ্যতের ইন্টারনেট, কিন্তু মানুষের এই ধারণা কতটুকু সত্য? এমনকি 2021 সালে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও ভার্চুয়াল এক্সপিরিয়েন্সের জন্য $10 বিলিয়ন ইনভেস্ট করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কেন সবাই এই ফেক ওয়ার্ল্ড তৈরি করার কথা চিন্তা করছে? তবে কি এই ফেক ওয়ার্ল্ড অর্থাৎ মেটাভার্সই হতে যাচ্ছে আমাদের ভবিষ্যতের ইন্টারনেট, নাকি এটার কারণে আমাদের পরিচয় এবং অস্তিত্ব হারিয়ে যেতে পারে? এই ভিডিওর মাধ্যমে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। আগের প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আমাদের আসলে জানতে হবে মেটাভার্স কি, ইন্টারনেটের সাথে মেটাভার্সের কানেকশন কতটুকু। মেটা অর্থাৎ বিয়ন্ড এবং ভার্স মানে হচ্ছে ইউনিভার্স। দুটি শব্দের সমন্বয়ে তৈরি এই মেটাভার্স আসলে ভার্চুয়াল রিয়েলিটির উপর তৈরি করা একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। টেকনোলজির এই যুগে মেটাভার্স একটি দারুণ ইনভেনশন। আর্টিফিশিয়াল এই ওয়ার্ল্ড ইন্টারনেটের মাধ্যমে তৈরি করা হলেও ইন্টারনেট এবং মেটাভার্সের ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু এক নয়। ইন্টারনেট 2D ডাইমেনশনে তৈরি হয়েছে আর মেটাভার্স তৈরি হয়েছে 3D ডাইমেনশনে। ইন্টারনেট বিলিয়ন বিলিয়ন কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসকে কানেক্ট করতে পারে, এমনকি মিলিয়ন মিলিয়ন সার্ভারের সাথেও মানুষ কিংবা ডিভাইসকে কানেক্ট করতে পারে। ইন্টারনেটে আপনি সবকিছু দেখতেও পারবেন, অনেক কিছু জানতেও পারবেন, কিন্তু কখনোই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স পাবেন না। যেমন আমরা মিটিং করি, আমাদের মিটিং এর কাজ শেষ হয়ে যায়, বাট একটা বাস্তব মিটিং যেমন হয় এই এক্সপিরিয়েন্স আমরা কখনোই পাবো না। মেটাভার্স গুলা এই জিনিসটাকে সুযোগ নিচ্ছে। মেটাভার্স চেষ্টা করছে মানুষের মধ্যে রিয়েল এক্সপিরিয়েন্সটা দিতে। অনেকের কাছে বিষয়টা একটু কঠিন মনে হতে পারে, আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। আমরা যে সময় বিভিন্ন ধরনের মিটিং করি, মিটিং এর জন্য গুগল মিট বা জুম অ্যাপস ব্যবহার করি, তখন যেটা হয় মিটিং এর সামনে আমরা অনেকগুলা মানুষকে দেখতে পারি যারা জয়েন করে, সেখানে আমরা কথাবার্তা বলি, কিন্তু একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যেটা সেটা কখনোই পায় না। মেটাভার্স হয়তো চেষ্টা করছে যে রিয়েল এক্সপিরিয়েন্সটা দিতে। আমরা যেমন মিটিং এ জয়েন হওয়ার আগে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার করি বা ব্যাকগ্রাউন্ডের সিন পরিবর্তন করি, ঠিক একইভাবে হয়তো এগুলো সবই অ্যাজাম্পশন। হয়তো মেটাভার্সে আপনি কোনো একটা মিটিং করবেন, ঘরের মধ্যে হয়তো অনেকগুলো ইকুইপমেন্ট থাকবে, আপনি মিটিং এ কি পরে যাবেন সেই সবগুলা জিনিস সিলেক্ট করে অ্যাপেল ভিশন প্রোর মতো কোনো একটা ডিভাইস চোখে লাগিয়ে আপনি মিটিং এ জয়েন করবেন। জয়েন করলে সেখানে আপনি আই কন্টাক্ট করতে পারবেন, আপনার কথার টোন, আপনার শরীরের যে মুভমেন্ট, প্রত্যেকটা জিনিস মানুষ এখান থেকে বুঝতে পারবে। অর্থাৎ একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দেবে, যেটা বর্তমান ইন্টারনেটে কখনোই সম্ভব না। হয়তো এমন কিছু হতে পারে, এই সবগুলা অ্যাজাম্পশন। বর্তমানে মেটাভার্স আলোচনায় থাকলেও এই শব্দটি সর্বপ্রথম আলোচনায় আসে 1992 সালে। স্নো ক্র্যাশ নামক একটি সায়েন্স ফিকশন বইতে এই শব্দটি উল্লেখ করেছিলেন রাইটার নীল স্টেফেনসন। এই বইতে তিনি প্রথম ডিস্টোপিয়া ওয়ার্ল্ড সম্পর্কে ধারণা দিয়েছিলেন। ডিস্টোপিয়া ওয়ার্ল্ড হচ্ছে কাল্পনিক এক দুনিয়া যেখানে রিয়েল লাইফের কোনো অস্তিত্ব নেই। এই বইটিতে উল্লেখিত মেটাভার্স শব্দটি যখন সবার নজরে আসে, তখন এআর এবং ভিআর নিয়ে নানান আলোচনা সৃষ্টি হয়, কারণ বিজ্ঞানীরা তখন এই টেকনোলজিগুলোর সাথে মেটাভার্সের কনসেপ্টকে কানেক্ট করতে পারছিল। সেই সময়টাতে এইসব টেকনোলজি দ্রুত গতিতে ইমপ্রুভ করছিল। 2010 সালের দিকে ভার্চুয়াল রিয়েলিটি টেকনোলজির অগ্রগতির ফলে ভিআর এর ব্যবহারের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। 2003 সালে কম্পিউটার প্রোগ্রামার ফিলিপ রোজ ডে এবং তার টিম মেম্বার্সরা একটি ভার্চুয়াল অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে, যেটার নাম দেওয়া হয় সেকেন্ড লাইফ। এখানে মানুষ নিজের ইচ্ছা মতো ভার্চুয়াল জগৎ তৈরি করতে পারে। আচ্ছা, আপনি কি জানেন এআর এবং ভিআর কি? এআর অগমেন্টেড রিয়েলিটি এবং ভিআর হলো ভার্চুয়াল রিয়েলিটি। এই দুটি একটি অত্যাধুনিক প্রযুক্তি। এআর ব্যবহার করে বাস্তব জীবনে ভার্চুয়াল অবজেক্ট তৈরি করা হয়। আপনারা কি পোকেমন
পোকেমন গো গেমের নাম শুনেছেন? এই গেমে কিন্তু এআর টেকনোলজি ব্যবহার করা হয়েছিল। আর ভিআর হচ্ছে এআর থেকে সম্পূর্ণ আলাদা। ভিআর ব্যবহার করে পুরোপুরি ভার্চুয়াল জগৎ তৈরি করা হয়, যা মানুষকে বাস্তব মিথ্যার পার্থক্য বুঝতে দেয় না। এটা সম্পূর্ণ 3D ডাইমেনশনে তৈরি করা হয় এবং সাধারণত মেটাভার্স প্ল্যাটফর্মে ব্যবহৃত হয়। তবে সরাসরি কোনো 2D ডাইমেনশনকে 3D তে নিয়ে আসা মানে মেটাভার্স তৈরি করা নয়। এর জন্য আরো উন্নত প্রযুক্তির প্রয়োজন। এআর ভিআর ছাড়াও মেটাভার্সে আরো অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েনের মতো বিভিন্ন প্রযুক্তি মেটাভার্সে ব্যবহার করা হয়। আলোচিত এই মেটাভার্স টেকনোলজির দিকে অনেক বড় বড় কোম্পানির নজর বেশ আগেই পড়েছে। 2021 সালে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এই টেকনোলজিতে ইনভেস্ট করার কথা চিন্তা করেন, কারণ তার কাছে মনে হচ্ছিল ফেসবুক অনেকটা এই মেটাভার্সের মতো। এজন্য তিনি এটার নাম পরিবর্তন করে মেটা রাখেন। শুধু মেটা নয়, মাইক্রোসফট, এনভিডিয়া, রোবোলক্সের মতো বড় বড় টেক কোম্পানিগুলো বর্তমানে মেটাভার্সের দিকে ঝুঁকছে। এনভিডিয়া ওমনিভার্স নামের একটি কোম্পানি 2012 সালে লঞ্চ করা হয়। এই কোম্পানির মূল লক্ষ্য হচ্ছে মেটাভার্সের অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করা। এছাড়াও মাইক্রোসফটের মতো বড় কোম্পানিও মেটাভার্স রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট এবং সফটওয়্যার নিয়ে কাজ করছে। গুগলও কিন্তু এআর ভিআর ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে মেটাভার্স নিয়ে কাজ করার চেষ্টা করছে। এর কারণ কি? কারণ সবগুলো মেটাভার্স সেক্টরে প্রচুর রেভিনিউ জেনারেট করার সম্ভাবনা রয়েছে ইন ফিউচারে। বিজিজি গ্লোবালের রিপোর্ট অনুযায়ী 2022 সালে ব্লকচেইন এবং মেটাভার্স রিলেটেড সার্ভিসগুলো থেকে ইন্স্যুরেন্স সেক্টরে আয় হয়েছে $425 মিলিয়ন। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে এই সার্ভিসগুলোতে ইন্স্যুরেন্স সেক্টরে আয় হবে $37 বিলিয়ন, অর্থাৎ ইয়ারলি 70% বৃদ্ধি পাবে। তবে এই প্ল্যাটফর্ম দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হবে বিজনেস এবং টেক ইন্ডাস্ট্রি, কারণ তারা যদি মেটাভার্স ব্যবহার করে বা এই টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন মিটিং করে ফেলে, তাহলে তাদের মিটিং করার জন্য বিভিন্ন দেশে ট্রাভেল করতে হবে না, এজন্য কষ্ট কমে যাবে, সেই সাথে তারা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সও পাবে। অর্থাৎ এক ঢিলে দুই পাখি। চলে আসি এবার সেই কাঙ্ক্ষিত প্রশ্নে, এত সুযোগ সুবিধার কারণে কি ভবিষ্যৎ ইন্টারনেট কি মেটাভার্সই হতে যাচ্ছে? সত্যি বলতে এই প্রশ্নের সোজা উত্তর অন্তত 2024 সালে দেওয়া সম্ভব না। মেটাভার্সের অনেক ডিমান্ড বেড়েছে, এটা যেমন সত্য, তবে মেটাভার্সে অনেক ধরনের ঝুঁকি থাকবে, এটাও কিন্তু সত্য। বর্তমানে আমাদের যে 2D ইন্টারনেট, যেটা আমি বললাম, এই ইন্টারনেটে আমরা অনেক ধরনের সাইবার ক্রাইমের শিকার হচ্ছি। মেটাভার্সে আসলে কি হবে এটা নিয়ে সন্দেহ থেকেই যায়। সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে সাইবার সিকিউরিটিতে। টেকনোলজিকে যতই আপগ্রেড করা হোক না কেন, সিকিউরিটি চ্যালেঞ্জ কিন্তু থেকেই যাবে। মেটাভার্সের জন্য সিকিউরিটি চ্যালেঞ্জটা আরো বেশি। এই টেকনোলজির ব্যবহার যত বাড়তে থাকবে, ততই মানুষ নিজের স্কিলকে আরো ইমপ্রুভ করতে থাকবে। মেটাভার্স এমন একটি দুনিয়া যেখানে মানুষের প্রাইভেট এবং গুরুত্বপূর্ণ অনেক তথ্য থাকবে, আর এই সব তথ্য চুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পার্সোনাল ডাটা সহ বিজনেস ডাটা যদি চুরি হয়ে যায়, তাহলে যে কোনো বিজনেস ঝুঁকিতে পড়বে। একটা সহজ উদাহরণ দেই, আমি যে উদাহরণগুলো দিচ্ছি সব কিন্তু অ্যাজাম্পশন, কোনোটাই কিন্তু বাস্তব না। আমি যে প্রথমে একটা উদাহরণ দিলাম যে আপনি যে কোনো একটা রুমের মধ্যে অনেক হাই টেকনোলজি থাকবে, সেই রুমের মধ্যে ঢুকেই আপনি ভার্চুয়াল মিটিং করবেন, আপনার পার্টনারদের সাথে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স পাবেন। মনে করুন আপনার এই টোটাল বিষয়টা হ্যাক হয়ে গেল, অর্থাৎ আপনার যে অ্যাভাটার, আমরা যে অ্যাভাটার দেখতে পাই, অ্যাভাটারটা হ্যাক হয়ে গেল। আপনি হয়তো মিটিং জয়েন করেন নাই, বা হ্যাকার আপনার সেই সিস্টেমে কোনো ধরনের প্রবলেম দেখিয়ে আপনাকে টোটালি সেই মিটিং এর লোকজনের কাছ থেকে ডিসকানেক্টেড করে দিল, এবং সে সেই মিটিং এ যে জয়েন হয়ে গেল, তাহলে বিষয়টা কেমন হবে? সে সেখানে বসে সব কিছু জেনে গেল। সো এরকম অনেক ধরনের প্রবলেম কিন্তু এই সেক্টরে হতে পারে। এছাড়াও মিস অ্যাপ্লিকেশনের কারণে ডাটা রাইট এবং ওনারশিপে বড় ধরনের সমস্যা হতে পারে। ধরুন মেটাভার্স অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটিতে আপনি এমন একটি প্রপার্টি কিনলেন, কিন্তু কোনো না কোনো কারণে অন্য কেউ সেই প্রপার্টির মালিক বলে দাবি করলো। এই ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা হওয়া কিন্তু অস্বাভাবিক কিছু না। মুহূর্তের মধ্যে আপনার সব সম্পত্তি অন্য কেউ হ্যাক করে ফেলতে পারবে। একটু ভুলের জন্য আপনি আপনার সমস্ত টাকা হারাতে পারেন। কি ভাবছেন মেটাভার্সের সাথে টাকার সম্পর্ক কি? মেটাভার্সের সাথে টাকার গভীর সম্পর্ক রয়েছে। রিয়েল লাইফে কোনো কিছু কিনতে হলে আপনার যেমন টাকা বা ডলার ইউজ করতে হয়, ঠিক তেমনি মেটাভার্স অর্থাৎ ভার্চুয়াল ওয়ার্ল্ডে কোনো কিছু কিনতে হলে আপনাকে ভার্চুয়াল কারেন্সি ইউজ করতে হবে। এমন কিছু মেটাভার্স রয়েছে যেখানে আপনি জমিও কিনতে পারবেন, যেমন আর্থ মেটা, দ্য স্যান্ডবক্স, এভারডোম। হাই ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে তৈরি এসব প্ল্যাটফর্মগুলোতে আপনি আপনার পছন্দ মতো জমি কিনে বাড়িও তৈরি করতে পারবেন, কিন্তু এর জন্য অবশ্যই আপনাকে ভার্চুয়াল কারেন্সি ব্যবহার করতে হবে। ক্রিপ্টো কারেন্সির নাম কি কখনো শুনেছেন? ক্রিপ্টো কারেন্সি হলো এমন এক ধরনের ভার্চুয়াল কারেন্সি যা সোয়া বা সরাসরি ব্যবহার করা যায় না। ভবিষ্যতে মেটাভার্সে কিছু কিনতে হলে এই ক্রিপ্টো কারেন্সি বা বিটকয়েন ব্যবহার করা লাগতে পারে। তবে ভার্চুয়াল কারেন্সিতে সবসময়
সিকিউরিটি ঝুঁকে থাকবে, কারণ আপনার অজান্তে চুরি হতে পারে এবং এতে আপনার সমস্ত ভার্চুয়াল কারেন্সি হারানোর আশঙ্কা থাকে। মেটাভার্সে কোনো রিয়েল লাইফের কারেন্সি ব্যবহার করা যাবে না। বাই দ্য ওয়ে, আমার নেক্সট ভিডিও ক্রিপ্টো কারেন্সি নিয়ে আসতে যাচ্ছে। আপনারা যদি ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে গভীরভাবে জানতে চান তাহলে সেই ভিডিওটি দেখতে পারেন। মূল আলোচনায় আসি। আপনি যদি মেটাভার্সে ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। এখানে কিন্তু বিপদের শেষ নাই। নতুন নতুন টেকনোলজির সাথে মেটাভার্সের প্রতিযোগিতা কখনোই শেষ হবে না। এছাড়া মার্কেটে যখন নতুন কোনো টেকনোলজি লঞ্চ করা হয় তখন পুরনো টেকনোলজি কিছুটা ক্ষতির সম্মুখীন হয়। এটার একটা বড় উদাহরণ হচ্ছে চ্যাটজিপিটি। 2022 সালে যখন চ্যাটজিপিটি নিয়ে পুরো দুনিয়ার হাইপ তৈরি হয় তখন মেটার রিয়ালিটি ল্যাবস ডিভিশন বড় অঙ্কের ক্ষতির সম্মুখীন হয়। মেটার রিয়ালিটি ল্যাবস ইউনিটে অপারেশনাল ক্ষতির পরিমাণ ছিল $13.7 বিলিয়ন। এই ক্ষতির পরিমাণ 2023 সালে বেড়ে দাঁড়ায় $16.1 বিলিয়ন, যার কারণে ডিজনি মেটার এই ইউনিটকে বন্ধ করে দেয়। আরেকটি বড় সমস্যা হচ্ছে মেটাভার্স তৈরির খরচ। আমি প্রথমেই বললাম মেটাভার্স কিন্তু আমাদের যে 2D ইন্টারনেট, বর্তমানের ইন্টারনেট এরকম হবে না। এখানে যদি আপনি কোনো একটা জিনিস তৈরি করতে চান তাহলে আপনাকে অনেক বেশি টাকা খরচ করতে হবে। দ্য ফোর্বসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী একটি সাধারণ মেটাভার্স প্ল্যাটফর্ম তৈরি করতে খরচ পড়বে $75,000 থেকে নিয়ে $1,50,000। তবে আরো ভালো মানের মেটাভার্স প্ল্যাটফর্ম তৈরি করতে খরচ পড়বে $1 মিলিয়নেরও বেশি। এছাড়াও এই ধরনের প্ল্যাটফর্ম তৈরিতে যেসব ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট প্রয়োজন সেগুলো হাইলি এক্সপেন্সিভ। বড় অঙ্কের টাকা ইনভেস্ট করে মেটাভার্সের কোনো একটা জিনিস তৈরি করে ফেলালেই কিন্তু ঝামেলা শেষ না, কারণ এই জিনিসটাকে মেইনটেনেন্স করার জন্য একটা হাইলি স্ট্রং টিম ইউনিট প্রয়োজন যারা এই জিনিসটাকে মেইনটেনেন্স করবে, কারণ আপনি এখানে অনেক বেশি টাকা ইনভেস্ট করছেন। মেটাভার্সের একটি ইম্পর্টেন্ট টুল হচ্ছে হাই স্পিড ইন্টারনেট কানেকশন। এই ধরনের প্রোডাক্ট বা প্ল্যাটফর্ম পরিচালনা করার জন্য অবশ্যই 5G নেট কানেকশন থাকতে হবে। এসব সমস্যা ওভারকাম করা গেলেও মেটাভার্সের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হওয়া কি এতটাই সহজ? এ ধরনের বাধা বিপত্তি আসলে কিছুই না। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা শুনলে আপনি হয়তো কখনোই মেটাভার্স এক্সপ্লোর করার কথা চিন্তাও করবেন না। মেটাভার্সের একটি ভয়ঙ্কর সমস্যা হলো এক্সআর সফটওয়্যার। এটি এমন একটি টেকনোলজি যা ব্যবহার করে ভার্চুয়াল রিয়েলিটিকে আরো বাস্তবিকভাবে তৈরি করা হয়, কিন্তু সমস্যা হলো এক্সআর সফটওয়্যার মানুষের চিন্তা ভাবনা অনুমান করতে পারে। জিনিসটা শুনতে খুবই অবাক লাগছে, তাই না? ভাবছেন এমন একটি সফটওয়্যার যেটা মানুষের মাইন্ড রিড করতে পারে, এটা কি সম্ভব? আসলে ব্যাপারটা এমন নয়। এক্সআর সফটওয়্যারগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে মানুষের চোখের মুভমেন্ট দেখে তাদের সাবকনশিয়াস মাইন্ডের চিন্তা অনুমান করা যায়। মেটাভার্স তৈরিতে অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয় যা মানুষের ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করতে পারে। প্রাইভেসি বলতে কিছুই থাকবে না, এর ফলে ডাটা চুরির ঝুঁকি বেড়ে যাবে। শুধু তাই নয়, মেটাভার্স মানুষের মেন্টাল হেলথে নেগেটিভ প্রভাব ফেলতে পারে। এই কারণটি বিবেচনায় রেখে অনেকে ইন্টারনেটের বিকল্প হিসেবে মেটাভার্সকে সমর্থন করবে না। নতুন নতুন টেকনোলজি আসার কারণে এমনিতে মানুষ টেকনোলজির প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, যেখানে মেটাভার্সের মতো ভার্চুয়াল রিয়েলিটি বেসড প্ল্যাটফর্মে ব্যবহারে মানুষ অনলাইনের প্রতি আসক্তি আরো অনেক বাড়িয়ে দেবে। ফলে নানা রকম শারীরিক সমস্যা সহ মানসিক সমস্যার পরিমাণও বেড়ে যাবে। রিয়েল লাইফের চেয়ে ভার্চুয়াল লাইফকে মানুষ বেশি গুরুত্ব দিতে শুরু করবে। এতে রিয়েল হিউম্যান ইন্টারাকশন এবং হিউম্যান কানেকশন মারাত্মকভাবে প্রভাবিত হবে। বছরের পর বছর পার হয়ে যাবে কিন্তু আপনজনদের সাথে দেখা করা সম্ভব হয়ে উঠবে না। বর্তমানে ফেসবুকের কারণে এর কিছুটা প্রভাব আমরা দেখতে পারি। অনেকেই এখন খেলাধুলা বাদ দিয়ে বিকেল টাইমে ফেসবুক চালাচ্ছে, রিলস দেখছে। ফেসবুক আমাদের আসলে ব্রেনটাকে ড্যামেজ করে দিচ্ছে। ফেসবুক কিভাবে আমাদের ব্রেনকে ড্যামেজ করে দিচ্ছে এই বিষয়ে আমার একটি ভিডিও অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে। আমি উপরে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এই ভিডিওটি দেখা শেষ করে ওই ভিডিওটি দেখতে পারেন। মেটাভার্স যদিও বিভিন্ন ইন্ডাস্ট্রিকে এক্সপ্যান্ড করতে হেল্প করবে, কিন্তু সব কোম্পানি এই অ্যাডভান্স টেকনোলজিকে অ্যাফোর্ড করতে পারবে না। এছাড়াও মেটাভার্সের অন্যান্য ঝুঁকির কারণে সবার কাছে এটা গ্রহণযোগ্যতা সমান হবে না। এজন্য ইন্টারনেটের বিকল্প হিসেবে মেটাভার্সকে চিন্তা করতে হলে সর্বপ্রথম ঝুঁকির পরিমাণ কমিয়ে আনতে হবে, যেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাই হয়তো খুব দ্রুত মেটাভার্সই আমাদের ভবিষ্যৎ ইন্টারনেট হতে যাচ্ছে না। এ ব্যাপারে আপনার কি মনে হয়? মেটাভার্স সম্পূর্ণ দুনিয়াতে ছড়িয়ে যেতে ঠিক কত সময় লাগতে পারে? কমেন্ট করে জানাতে পারেন। আর মেটাভার্সকে যদি সহজলভ্য করে দেওয়া হয় তাহলে আপনি কি এখনই এটা ব্যবহার করা শুরু করবেন? ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে জাস্ট একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিও কিন্তু ক্রিপ্টোকারেন্সি নিয়ে হতে যাচ্ছে।